এই আন্দোলন পরবর্তী সময় কিছু মানুষ আন্দোলনটাকে হাইজ্যাক করছে। কবি মাদ্রাসা শিক্ষার্থীরা বাদ দেওয়া, ৭ কলেজকে বাদ দেওয়া। জুলাই আগস্ট ছাত্রলীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি যেখানে আমরা দীর্ঘদিন ধরে একটা ফেসিবাদ ছিল। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনি গুমের শিকার হতেন, খুনের শিকার হতে হতো। ভিন্ন মত কেউ থাকলে তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার একটা পরিবেশ বাংলাদেশে ছিল। যেই প্রেক্ষাপটে বর্তমানে নাই। আমরা দীর্ঘ ২ যুগ ধরেই প্রায় ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল না। সেক্ষেত্রে ভোট দেওয়ার সুযোগ আছে। যেগুলো আমাদের ২০০০ এর অধিক শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। সেটার ক্ষেত্রে আমাদের প্রাপ্তির একটা জায়গাতে যে আমরা একটা আ শান্তিতে ঘুমাতে পারছি। বিরোধী দলের বা রাজনৈতিক কর্মী যারা আছে তারা দমন-পীড়নের শিকার হতে হচ্ছে না। ক্যাম্পাসগুলো বা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্ট রুমে নির্যাতন শিকার হতে হচ্ছে না। সেখানে কেউ আর ফাও খাচ্ছে না বা ক্লাস পরীক্ষা বর্জন করে তাকে আর মিটিং মিছিল করতে হচ্ছে না। এটা গণ-অভ্যুত্থানের অন্যতম একটা প্রাপ্তি। তবে এটাই শুধু আমাদের প্রাপ্তি হওয়ার কথা ছিল না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছি যেখানে প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করবে। যেখানে সকল শ্রেণী-পেশার মানুষ তাদের অধিকার নিশ্চিত করতে পারবে। আরো বেশি ডেভেলপ আমরা যেন হয়, আমাদের যেন সংস্কারগুলো হয়। আমরা শুধু তো ক্ষমতার পালাবদল করা, কারো সিঁড়ি হওয়ার জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয়ে ওঠে নাই। তাও গণঅভ্যুত্থান তো শুধু ২০০০ মানুষের রক্ত দিয়েছে যে কাউকে চেয়ার থেকে সরিয়ে কাউকে চেয়ারে উঠানো। এইজন্য হয় নাই। তো আদতে আমাদের যেই সংস্কার হওয়ার প্রয়োজন ছিল, যেই ম্যান্ডেট ছিল, আমাদের শহীদদের যে একটা ইশতেহার ছিল, তাদের যা চাওয়া ছিল, সেই চাওয়া থেকে বর্তমানে আমরা অনেকটাই পিছিয়ে আছি। বিভিন্ন কারণেই হয়ে ওঠে নাই। তো মোটা দাগে হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা নাই। গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সফলতা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা নাই, বাংলাদেশে হাতুড়ি হেলমেট লীগ নাই, বাংলাদেশে দর্শন লীগ নাই, খুনি লীগ নাই, যুবলীগ নাই। এটা বড় একটা প্রাপ্তির বিষয়। আরো সবচেয়ে বড় যদি তখনই ভাল লাগবে যখন যারা আমাদের আ ভাইদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে অনেক মায়ের বুক যারা খালি করেছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারি, তাদেরকে যদি ফাঁসির রায়, দণ্ডে যাদের দেওয়া হয়েছে তাদেরকে যদি বাস্তবায়ন করতে পারি, তখনই প্রকৃতপক্ষে আমাদের গণঅভ্যুত্থানের সফলতা আসবে বলে আমি মনে করি। আমরা জুলাই অভ্যুত্থানে অনেককেই দেখেছি যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন বা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। এটাকে আপনি কি বলবেন? এটা কি হচ্ছে তাদের রাজনীতি না আদর্শিক কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, নাকি এটা নিজেদের স্বার্থ হাসিলের একটা উদ্দেশ্য বলবেন? এখন দেখেন এইখানে ৩৬ দিনের জুলাই আমাদের কাছে অনেক গুরুত্ব আছে, মহত্ব আছে। কিন্তু বাংলাদেশে তো দীর্ঘ ১.৫ যুগ ধরেই আন্দোলন সংগ্রাম হচ্ছে। অনেক গণতন্ত্রকামী মানুষই শেখ হাসিনার রক্ষা কবচ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছে কিন্তু পায় নাই। সেক্ষেত্রে আমি আমার দিকে তাকাই, আমি ছাত্র অধিকার পরিষদ করি ২০১৮ সাল থেকে। ১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সংগঠনের যাত্রা হয়েছে। ৫৬% কোটার বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াইটা ছিল। আমরা বলা যায় মুক্তিযুদ্ধের মতো প্রায় ৯ মাস আমরা লড়াই সংগ্রাম করে ২০১৮ সালের অক্টোবর মাসে শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা ১ম এবং ২য় শ্রেণীর কোটা বাতিল করেছি। তারই ধারাবাহিকতায় কিন্তু ২০২৪ সালে কোটা আবার ফিরে আসা। যদি আমরা ২০১৮ সালে কোটা আন্দোলন না করতাম, তাহলে কিন্তু গণঅভ্যুত্থানের বীজ বপন করা হতো না। এখন আমরা ২৪ এ গণঅভ্যুত্থান করলাম। এর আগে ১৯ সালের ডাকসু নির্বাচন হয়েছে। সেখানে আমাদের নুরুল হক নূর জয়ী হয়েছেন। নিরাপদ সড়ক আন্দোলন করা হয়েছে বা প্রত্যেকেই যখনই অন্যায় অনিয়ম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তখনই ছাত্র অধিকার পরিষদ রাজপথে দাঁড়িয়েছিল। পাশাপাশি আপনি দেখেন যখন কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা এখানে নিয়ে নিচ্ছে। তারপর আ সিনহা হত্যা মামলার মার্ডারের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেনাবাহিনীর একজন মেজরকে যে মেরে ফেলেছে। প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলেছি। ১৮ সালে ভোট ডাকাতি নির্বাচনের বিরুদ্ধে আমরা কথা বলেছি। ২৪ সালে যে ডামি নির্বাচন, গণঅভ্যুত্থানের কিছুদিন আগে যে ডামি নির্বাচন হয়েছে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। যখনই ৫ই জুন হাইকোর্ট থেকে কোটা পুনর্বহাল আসছে, তখন আমরা ছাত্র অধিকার পরিষদ যেহেতু ২০১৮ সালে এই আন্দোলনে আমরা লিডিং পজিশনে ছিলাম। আপনি দেখবেন যদি এখনো সার্চ করে দেখেন যে ২০২৪ সালে ৫ই জুন সর্বপ্রথম কোন রাজনৈতিক ছাত্র সংগঠন যদি এই কোটা পুনর্বহালের প্রতিবাদ করে থাকে তার নামও ছাত্র অধিকার পরিষদ। আমরা সেদিন সন্ধ্যার দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দোহাল চত্বরে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। ৬ দিন কর্মসূচি দিয়েছি। ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে। তো আমি কথা বললাম এই কারণে যে আমরা তো ছাত্র অধিকার পরিষদ আরো ৯ বছর আগে থেকেই আছি। ছাত্রদল আরো আগে থেকে কাজ করছে, শিবির আরো আগে থেকেই কাজ করছে। সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়েছি। আমাদের সহযোদ্ধা যারা আছে, বিশেষ করে আসিফ, আম আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। আক্তার ভাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তারাও আমাদের সাথে ছিলেন। তো অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সমন্বয়কদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হয়তো অনেকেই অনেক কিছু ভেবেছে যে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি। অনেকে আমার মতো যারা আছে আমি মনে করেছি যে আমার ১ম কাজ হচ্ছে এই দেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা। সেই পরিবেশটা আমি করতে পেরেছি। এখন আমি আমার সংগঠনে চলে আসছি। এখানে আমি ওই সময় মনে হয়েছে যে আরো কিছুদিন থাকি। বাট আমার এই টাইমে এসে মনে হয় যে আমি রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছি। কারণ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার একটা প্ল্যাটফর্ম, একটা পবিত্র ব্যানার।
তো এই ব্যানার কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজকে দেখেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে গেল, তখন কারা রাজপথে ছিল? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রামপুরা থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট বা ব্রাকেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের কি কোটা দরকার ছিল? বা আমরা মাদ্রাসার শিক্ষার্থী, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যারা যাত্রাবাড়িতে রাস্তায় নামেছিল, তাদের কি কোটার প্রয়োজন ছিল? তা আমাদের এই আন্দোলনটা আসলে কোটার সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যখন শত শত মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, আমার পাশে থাকা একজন সহযোদ্ধা ব্রাশ ফায়ার করা হচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, এমন এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আমাদের সেই সময় যেতে হয়েছে। এমন বাস্তবতা আমাদের সবার উদ্দেশ্য ছিল শেখ হাসিনা পতন করা, সরকার পতন করা এবং নতুন একটা বন্দোবস্ত করা। কিন্তু নতুন বন্দোবস্ত হতো যদি আমাদের সহযোদ্ধারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি একসাথে আসছিল। কে জামাত করে, কে বিএনপি করে, কে গণ অধিকার, এগুলো কিন্তু তখন যাচাই করা হয় নাই। সবার লক্ষ্য উদ্দেশ্য ছিল এক। কিন্তু আপনি অভ্যুত্থান পরবর্তী সময় কি হলো? নাজমুল ছাত্র অধিকার পরিষদ করে ওরে একটু অসমনক হলে কিছু না, ওরে সাইডে রাখতে হবে। ছাত্রদলে যে কেউ যদি সামনে সারিতে থেকে থাকে তাকেও সাইড করে রাখা, বা শিবিরের কিছু মানুষকে হয়তো সাইড করছে। এইভাবে প্রত্যেকটা মানুষকে সাইড করে মুষ্টির মধ্যে কিছু মানুষকে একসাথে নিয়ে পথ চলা, বা একটা সিন্ডিকেট, একটা গ্রুপ, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশকে, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার, তাদেরকে আমরা সবসময় স্মরণ করি। কিন্তু এই আন্দোলন পরবর্তী সময় কিছু মানুষ আন্দোলনটাকে হাইজ্যাক করছে। ৭১-এর মুক্তিযুদ্ধে যেমন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যেমন আওয়ামী লীগ, শেখ হাসিনা যেমন মহান মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করছে, অভ্যুত্থান পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু সমন্বয়ক যারা ছিল, তারা তাদের উদ্দেশ্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এত বড় শক্তিকে, এত বিরাট বড় রাজনৈতিক শক্তি যে বাংলাদেশে ছিল, এখানে কৃষক ছিল, শ্রমিক ছিল, আইনজীবী, বুদ্ধিজীবী, রাজনৈতিক সংগঠনগুলো ছিল, তাদেরকে বাদ দিয়ে ডিভাইডেড করে এই যে নিজেদের মতো পথ চলা করার কারণেই কিন্তু আমরা বাধ্য হয়েছি যে ঠিক আছে, আমরা আমাদের কন্ট্রিবিউশন ছিল, আমরা গত ৮ বছর ধরে লড়াই সংগ্রাম করছি, আমরা আলটিমেটলি শেখ হাসিনা পতন ঘটিয়েছি, এখন আমরা আমাদের মতো করে কাজ করি। এখানে যদি কাজ করার প্রেক্ষাপট থাকতো, তাহলে আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে আজকে কেউ প্রশ্ন তুলতো না। আজকে যখন সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাদ, ঢাকা ৭ কলেজ বাদ, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বাদ দিয়ে যখন একটা বিশ্ববিদ্যালয় সবাই না, মুষ্টিময় কিছু মানুষ যখন নেতৃত্ব দিচ্ছে, মুষ্টিময় কিছু মানুষ যখন সুযোগ সুবিধা গ্রহণ করছে, নিচ্ছে, তখন এই প্ল্যাটফর্মকে যখন বিভিন্ন কারণেই বাধাগ্রস্ত করা হয়েছে, তার কারণেই মূলত আমি মনে করি বিভিন্ন যারাই এখানে যুক্ত হয়েছে, তারা তাদের আগের রাজনৈতিক যে আদর্শ, আগের যে রাজনৈতিক পথ চলা ছিল, সেখানে চলে গেছে। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের মধ্যে যে ঐক্যটা ছিল, ২ বছর পর সেটাকে কেন ধরে রাখা গেল না বলে আপনি মনে করছেন? দেখুন, কারণটা কি ইতিমধ্যে ছিল? আমি বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম, একটা ঐতিহাসিক ব্যানার, একটা পবিত্র ব্যানার। আমি এটাকে পবিত্র ব্যানার মনে করি। যার আহ্বানে, যার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে শামিল হয়েছিল। দেখেন, আমাদের অভিভাবক যারা আছে তারা সবসময় তো আন্দোলন বিমুখ থাকতো। যেখানে মিটিং হতো তাকে সেখান থেকে বিরত থাকতো। আই হ্যাড পলিটিক্স বলতো, রাজনীতি খারাপ বিষয়, এই সরকার আন্দোলন এগুলো করা যাবে না। কিন্তু দেখেন, এই আন্দোলনের সময় আমরা যখন বাংলা ব্লকেট দিয়েছি বা কমপ্লিট শাটডাউন দিয়েছি, তখন কিন্তু আমাদের মায়েরা রান্না করে খাবার নিয়ে আসতেন। বা আমাদের রিক্সা চালক যাদেরকে আমরা দেখলে নাক ছিটকায় বা অন্যভাবে বলি, সেই রিক্সাওয়ালা মামারা, তারাও কিন্তু তাদের সাপোর্ট করেছে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করতো, সেখান থেকে এসে কিন্তু তারা টাকা দিত। আমার খাবার দিত। সিএনজি চালকরা, আবার অনেক রিক্সা চালকরা যারা আমাদের ভাইরা, বোনরা আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছে। পুরো এই আন্দোলনটা ছিল সকলের স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার করা। কিন্তু আন্দোলন পরবর্তী সময় দেখেন, এক ডাকে, শিক্ষার্থীদের এক ডাকে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তৎকালীন সময়ে বন্যা হয়েছিল। বন্যাতে তারা কিছুদিনের মধ্যে অনেকেই বিয়ে করছে, তার স্বর্ণ নিয়ে আসছে। ৫০ বছর বয়স্ক একজন নারী, সে তার জমানো গহনা নিয়ে আসছে। অনেকে তার ব্যাংক, অনেকের সব মানে অনেক কষ্ট করে উপার্জন করছে, সেই টাকাগুলো আমাদের এখানে দিয়ে আসছিল। টিএসসি তে যে ত্রাণ সামগ্রী উঠানো হলো। বাট এখন আপনি ডাক দিলে কি সেটা পাবেন? পাবেন না। কারণ কি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিশাল বড় প্ল্যাটফর্ম হলো, এটাকে সংকুচিত করতে, করতে, যেটা আমি ইতিমধ্যে বলেছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ট্যাক বাদ দেওয়া, কবি মাদ্রাসার শিক্ষার্থীরা বাদ দেওয়া, ৭ কলেজকে বাদ দেওয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে বাদ দেওয়া, বা রাজনৈতিক ছাত্র সংগঠনের যে ভূমিকা ছিল, ছাত্রদলকে এক পেশে রাখা, শিবিরকে হয়তো এক পেশে রাখা, ছাত্র অধিকারকে দেখলে না। কিন্তু অথচ এই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র সংগঠন যারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে তাদের রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আপনি দেখেন, এর পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী সময় কোথাও ছাত্র অধিকার পরিষদের নাম দেখবেন না, কোথাও তাদেরকে রাষ্ট্রীয়ভাবেই যেন বাদ দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন কারণে শিক্ষার্থীরা যখন মনে করেছে এটা আমার প্ল্যাটফর্ম না, এটা মুষ্টিময় কিন্তু ভাই ব্রাদার গ্রুপের প্ল্যাটফর্ম, তখনই কিন্তু শিক্ষার্থীরা এখানে যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, যে ভরসা ছিল, সেই ভরসার জায়গাতে একটা ফাটল ধরেছে, যার কারণে সবাই যার যার মতো করে বিচ্ছিন্ন হয়ে গেছে।